নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আমাদের অনুষ্ঠান ঘোষালনামা। আমার সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, স্বাগত জানাবো। এবার যে বিষয়টার দিকে নজর রাখবো তা হচ্ছে জগদীপ ধনখড় তিনি উপরাষ্ট্রপতি হিসেবে ইস্তফা দিয়েছেন। এরপরেই বেশ কিছু নাম ঘুরপাক খাচ্ছে এবং কে হতে পারেন উপরাষ্ট্রপতি এই নিয়ে কিন্তু অনেক কৌতূহল রয়েছে, কারণ নানা নাম উঠে আসছে এবং সেই নামগুলো কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং। আমি এই বিষয়টাই জয়ন্তদার কাছে জানতে চাইবো। জয়ন্তদা, কার কার নাম উঠে আসছে এবং সেখানে সম্ভাবনার দৌড়ে কে বেশি এগিয়ে রয়েছে? এখন জগদীশ খট্টারের নাম শোনা যাচ্ছে ইন্দ্রাণী, সব থেকে জোরালো ভাবে এখন খট্টারের নামটা উঠে আসছে। তার কারণটা হচ্ছে যে জগদীশ খট্টার তাকে যখন হরিয়ানার মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হলো, সেটা হরিয়ানাতে একটা ভয়ঙ্কর সমস্যা হয়েছিল। জগদীশ খট্টার তিনি তো জাট নেতা নন, তাহলে জাট রাজনীতি নিয়ন্ত্রিত হরিয়ানাতে নরেন্দ্র মোদীর এটা একটা এক্সপেরিমেন্ট ছিল যে নন জাট মুখ্যমন্ত্রী করব, এবং সেই নন জাট মুখ্যমন্ত্রী দেখা গেল জাট বিদ্রোহ হয়ে গেল, জাঠেদের তারপরে তো চৌথালার ভগ্নাংশ, ওদিকে নানান রকমের সব জাঠেদের যারা উত্তরসূরি সেই সব নেতারা, একটা সময় তো তিনটে লাল চালাতো আমরা বলতাম না, ভজনলাল, দেবীলাল, বংশীলাল। এখন তাদের নাতিপুতিরা সব দল করেছে, সেই দলগুলোতে তা সব বিজেপির সাথে কেউ কখনো থাকে কখনো থাকে না, নানান রকমের চৌথালার। তো মূলত গোষ্ঠীদ্বন্দ্ব, খট্টার বিরোধিতা, জাঠেদের বিরোধিতা এবং খট্টারের কিছুটা প্রশাসনিক ব্যর্থতা, বুঝতে না পারা, তার ফলে তাকে সরিয়ে আনা হলো। কিন্তু নরেন্দ্র মোদীর পছন্দের লোক, নরেন্দ্র মোদী যখন আরএসএস করেন তখন থেকে খট্টারকে চেনেন, খট্টারের সাথে একটা ব্যক্তিগত পরিচয় ছিল, এবং সেই খট্টারকে যখন কেন্দ্রে আনা হলো, এখন কেন্দ্রের মন্ত্রী হওয়াটা কিন্তু খট্টারের কাছে তার থেকেও নরেন্দ্র মোদী তাকে আরো গুরুত্বপূর্ণ পদ দিতে চান। এখন খট্টার মানে সেখানে রাজ্যপাল হবেন না উপরাষ্ট্রপতি হবেন, কি হবেন সেসব তো চলছেই আলোচনা, কিন্তু উপরাষ্ট্রপতি পদে খট্টারের নাম নিয়ে এলে হবে কি, হরিয়ানা রিপ্রেজেন্টেশনটাও থাকবে। মানে একটা জাটকে সরিয়ে দেওয়া হয়েছে বলে যে ধনখড় যে রাজনীতি করবে এবং সেটা নিয়ে একটা রাজনীতির, কারণ ধনখড় কি করবেন সেটাও তো মাথায় রাখতে হচ্ছে। ধনখড় মানে সতপাল মালিক হবেন কিনা সেটা নিয়ে তো ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। বিরোধীদের তিনি তাস হবেন কিনা সেটাও দেখতে হবে। তবে এটা খুব পরিষ্কার যে বিজেপি এখন তাড়াহুড়ো করে উপরাষ্ট্রপতিটা করে ফেলতে চাইছেন, কারণ যত দেরি হবে, কারণ নির্বাচন কমিশন এর আগে জানিয়েছিল যে এই সেশন যার নির্ধারিত সময় তার মধ্যে এটা হবে না, কেননা একটা ন্যূনতম সময় লাগে না, একটা বিজ্ঞপ্তি জারি করতে হয়, তারপরে 15 দিন অপেক্ষা করতে হয়, কারা কারা মনোনয়নে জমা দেওয়ার জন্য সময় দিতে হয়, কেউ যদি প্রত্যাহার করতে চায় তার জন্য সময় দিতে হয়, এবং অনেক টেকনিক্যালিটিস আছে। সুতরাং সময় সীমাটা বাড়িয়ে দেওয়া হলো। সংসদের অধিবেশন যেটা 15 আগস্টের আগে সবসময় শেষ হয়ে যায়, এবারে হলো না, আরো 7 দিন বাড়িয়ে দেওয়া হলো। এখন এর ফলে বোঝা যাচ্ছে যে উপরাষ্ট্রপতি পদে দ্রুত মনোনয়ন করে ফেলাটা মোদির একটা মস্ত বড় কাজ। এখন কে হবেন, শশী থারুরের মতো লোককে করা হবে না বলেই মনে হয়, কিন্তু আরএসএস বা সংঘ পরিবারের কোনো লোক হবেন। এখন সেটা কে হবেন সেটা দেখার বিষয়। তার কারণ এটা ঘটনা যে জগদীপ ধনখড় কিন্তু খুব নেগেটিভ একটা নেতিবাচক ভূমিকা নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। তার ভূমিকাটা কি হবে সেটাও দেখার। নরেন্দ্র মোদী চমক ভালোবাসেন, অনেকে তো যোগী আদিত্যনাথের নামও বলছেন যে যোগী আদিত্যনাথ হয়ে যেতে পারে একটা সন্ন্যাসী, মানে তার গেরুয়াধারী উপরাষ্ট্রপতি ভারতের, এবং সেখানে উত্তরপ্রদেশের আরেকজন ওকে নিয়ে যাওয়া। অর্থাৎ সোজা কথা একটা ইঞ্জিনিয়ারিং এর দিকে আরএসএস এবং বিজেপি তাদের নিজেদের যে অভ্যন্তরীণ কলহ, কারণ অমিত শাহ এবং যোগী আদিত্যনাথ এটা একদম রং নাম্বার। এখন যোগী আদিত্যনাথকে সরালে উত্তরপ্রদেশেও অনেক অ্যান্টি ইনকামবেন্সি হচ্ছে। যোগী আদিত্যনাথকে নিয়ে অনেকে বলছেন যে ওখানে একটা ঠাকুর রাজ কায়েম হয়ে যাচ্ছে। বিশেষ করে পুলিশ প্রশাসনটা খুব মানে বেঁকে বসেছে, এই ঠাকুর এবং যাদব, ওখানে একটা পুলিশ প্রশাসনের মধ্যেও না এই জাতপাতের লড়াই হয়ে যায়। এখন এই পরিস্থিতিতে কে হবেন উপরাষ্ট্রপতি আমিও জানি না, হাত তুলে দিচ্ছি, হ্যান্ডস আপ। কিন্তু মোদি জামানায় এরকম ফোরকাস্ট করা কোনো সাংবাদিকেরই মানে এটা দস্তুর নয়, কিন্তু আমরা স্পেকুলেট করতে পারি, আমরা বলতে পারি যে সংঘ পরিবারের সমর্থিত একজন প্রার্থী হতে চলেছে, খট্টার সেই নামে এগিয়ে আছে। আজকে আমাদের ঘোষালনামা অনুষ্ঠানে যে আলোচনা চলছিল তা এখানেই শেষ করছি। আপনারা জয়ন্তদার বিশ্লেষণ শুনছিলেন, এবং অবশ্যই বিস্তারিত জানার জন্য আপনাদের এই অনুষ্ঠান ঘোষালনামার দিকে নজর রাখতে হবে। পরবর্তী আপডেট আপনাদের জানাবো, অনেক বিষয় নিয়ে আলোচনা করব। তবে আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটাল, রাত 3, 7 দিন।